এবার থেকে নতুন ভিসা দেবে সৌদি আরব। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি আরও জানান, ইকামার মেয়াদ 24 দিন বাড়িয়েছে সৌদি সরকার। প্রবাসীদের আন্দোলনের 3 দিনের মাথায় এই সিদ্ধান্ত এলো। এদিকে বিশেষ ফ্লাইটের অনুমতিও দিয়েছে সৌদি সরকার। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চক জানিয়েছে 30 সেপ্টেম্বর পর্যন্ত বিমানের 4টি ফ্লাইট সৌদি যেতে পারবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, গত কয়েকদিন যাবতই আমরা দেখেছি যে সৌদি আরবে যেতে যারা চাচ্ছেন তারা রাস্তায় নেমে এসেছেন যেন তাদের যাওয়াটা নির্বিঘ্ন হয়, কারণ অনেক দিন পর্যন্তই কোভিডের কারণে ফ্লাইট বন্ধ ছিল। সেরকম পরিস্থিতিতে 3 মাস ইকামার মেয়াদ বাড়ানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, সেটা 24 দিন বাড়ানো হয়েছে। এই সময়ে এখন ম্যানেজমেন্টটা কী হবে, কিভাবে এত বিপুল সংখ্যক মানুষকে পাঠানো হবে, ফ্লাইট বাড়ানোর ব্যাপারে কোনো আলোচনা দুই দেশের মধ্যে হয়েছে কিনা? কিছুক্ষণ আগে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন। আপনি জানেন যে বেশ করোনা ভাইরাসের সংক্রমণে বাড়ার পর থেকেই কিন্তু বাংলাদেশে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল এবং পাশাপাশি বাংলাদেশ বিমানের ফ্লাইটও সৌদিতে ল্যান্ড করতে পারছিল না, সেটির একটি নিষেধাজ্ঞা ছিল। তবে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আজকে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বাংলাদেশে অবতরণ করতে পারবে, সেই একইভাবে বাংলাদেশের বিমানের যে ফ্লাইটগুলো আছে সেটিও সৌদি আরবে ল্যান্ড করতে পারবেন বলে সে দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। সেই আলোচনা হচ্ছিল এবং তার পাশাপাশি আপনি জানেন যে ইকামা বাড়ানোর বিষয়ে একটি আলোচনা চলছিল, সেটিও 24 দিন বাড়ানো হয়েছে এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আগামী রোববার থেকে নতুন ভিসা ইস্যু হতে যাচ্ছে। যারা আবেদন করবেন তার পরিপ্রেক্ষিতে নতুন ভিসা রোববার থেকেই কার্যক্রম শুরু হবে। তো বলা চলে যেই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি একটি সমাধানের দিকেই এগোচ্ছে এবং আপনি যেটি বলছিলেন যে বিপুল সংখ্যক যেই প্রবাসী শ্রমিক আছে তারা কিভাবে যাবে, তাদের যেহেতু সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমানের দুটোর চলাচল যদি স্বাভাবিক হয়ে যায় এই কয়েক দিনের মধ্যে, তাহলেই বলা চলে যে এই যে পরিস্থিতি আছে সেটি উতরে যাওয়া যাবে। তার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আরেকটি আক্ষেপ করেছেন, যারা এই ব্যানারে এই 3 দিন ধরে আন্দোলন করছিলেন তাদের বেশিরভাগই কিন্তু প্রবাসী শ্রমিক নয়। তারা একটি বলা চলে যে একটি পরিস্থিতি তৈরি করার জন্যই তারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন, সেটির প্রতি তিনি নজর দিয়েছেন। তিনি বলেছেন যারা প্রবাসী শ্রমিক আছেন তাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে যেন তারা কোনোভাবে কোনো ফাঁদে পা না দেন, সেই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন। জাহিদ, নাফিজাদুল্লাহ, কোনো একটা ফাঁদ তৈরি করার জন্য আমরা কেন বসে থাকি? কারণ এই জিনিসটা যখন 30 তারিখ পর্যন্ত তাদের যেতে হবে, তার আগে রাস্তায় নামার আগে কিন্তু আমরা দেখিনি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ, উদ্যোগ। ফলে এখানে তো আসলে এই কথাটা বলে কিভাবে তিনি নিজের যে দায়িত্বহীনতা সেইটার থেকে রেহাই পান? সেখানে আমি জাহিদ একটু বলবো, আমি নিজেই এই ইভেন্টগুলো কভার করেছি। আমি দেখেছি সংক্রমণ মার্চের পর থেকেই কিন্তু কূটনৈতিকদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় বসছিল। পদ্মায় এই অনুষ্ঠানটি হয়েছিল এপ্রিলের দিকে এবং সেখানে কিন্তু মধ্যপ্রাচ্যের, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আপনি জানেন বাংলাদেশে বেশ কয়েক লাখ শ্রমিক কাজ করেন এবং তারা বাংলাদেশে ছুটিতে এসেছিলেন, তারা আটকে যাচ্ছিলেন। সেটির একটি সম্ভাবনা হতে পারে এবং তারা বাংলাদেশে আটকে থাকতে পারেন, তারা নিজেদের কর্মস্থলে ফেরত নাও যেতে পারেন। সেই পরিস্থিতির সামনে রেখেই কিন্তু মধ্যপ্রাচ্যের যেই রাষ্ট্রদূত আছেন তাদের নিয়ে পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক করেছেন। সেখানে আমরা দেখেছি কয়েকবার দফায় দফায় বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু রাষ্ট্রদূতরা বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করেছিলেন যে তারা এই ইকামার মেয়াদ বাড়াবেন এবং সেই বিষয়ে কিন্তু আমরা নিজেরাই রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছি। তারা আমাদের সামনে বক্তব্য দিয়েছিলেন, তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা ভিসার মেয়াদ বাড়াবে এবং করোনা পরিস্থিতি, সংক্রমণ পরিস্থিতি সামনে রেখেই কিন্তু তারা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো বলা চলে এখানে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফলতি বলবেন নাকি যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা পিছপা হয়েছেন? না নাফিজাদুল্লাহ, এখানে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় বা এরা যে আপনার যোগাযোগ করেছে সেই কথাটা কিন্তু শুধু আমি আপনি জানলে হবে না। যে সুনির্দিষ্টভাবে ব্যক্তিটি সাফার করতেছে, যিনি বাংলাদেশে এসে আটকা পড়েছে, তার সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা কি ছিল, তাকে কি ব্রিফিং দেওয়া হয়েছে, এগুলি না বললে কিন্তু পুরো প্রক্রিয়াটার ভিতরে যার জন্য প্রয়োজন তাকে জানানোর দরকার আছে। এবং আমি মনে করি, দায়িত্ব নিয়েই বলছি, যে এই ক্ষেত্রে কোনো ধরনের কমিউনিকেশন হয় নাই, যার কারণে মানুষ বাধ্য হয়ে আর 10টা ক্ষেত্রে যেটা করে তারা রাস্তায় নেমে পড়েছে।
আর আমি যেটি বলছিলাম জাহিদ, রাস্তায় যারা নেমেছে, যাদের ব্যানারে আছেন, তাদের বেশিরভাগই প্রবাসী শ্রমিক নয়, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছেন। সেই বিষয়ে আপনি আমি নিজেই একটি প্রশ্ন তুলতে পারি জাহিদ আপনার কাছে, যে যারা এই রাস্তায় নেমেছে গত 3 দিন, তারা যে প্রবাসী শ্রমিক সেই বিষয়ে কতটুকু নিশ্চিত? আর যারা আসলেও এতদিন পরে রাস্তায় নামার কারণটা কি? তারা আগে সেই ক্ষেত্রে আপনার সঙ্গে জানতে হবে যে এই কজটা জেনুইন কিনা। যদি কজটা জেনুইন হয় তাহলে যে কেউ রাস্তায় নামতে পারে এই কজের জন্য, সেইটাই তো নিয়ম। পৃথিবীতে তো সেইভাবেই আন্দোলনগুলি হয়, যে আমার শুধুমাত্র এটা দরকার সেই জন্য আমি আন্দোলন করব। সেরকম কোনো গণতান্ত্রিক আন্দোলন শুধুমাত্র এই জন্য হয় না, পররাষ্ট্রমন্ত্রী এটা জানা কথা। পররাষ্ট্র পররাষ্ট্র যদি ভাষায় আপনি বলতে চান, সেই ক্ষেত্রে আন্দোলন কতটুকু আসলে পররাষ্ট্র নীতি বা কূটনৈতিক পর্যায়ে কিন্তু আন্দোলনের কোনো স্পেস নেই জাহিদ। সেখানে কিন্তু আলোচনার মধ্য দিয়ে বিষয়টি আসতে হবে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে না, বলা হচ্ছে যে তারা যে আটকা পড়ে আছে সেই ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারভেনশনের যে প্রয়োজন ছিল সেটা তো ইতিমধ্যে প্রমাণ হয়েছে। তারা যখন যোগাযোগ করেছে তখন এই জিনিসটা 24 দিন বেড়েছে। একটা সাধারণ শ্রমিকের পক্ষে তো এইটা করা সম্ভব না। এটার জন্যই তো সে দেশের প্রোটেকশনটা চাচ্ছে। সেখানে কিন্তু আমি বলছিলাম আপনাকে, আমি গত 3 মাসে আমি দেখেছি মার্চ থেকে এপ্রিল মে থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে, এবং সেটির পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনি শুধুমাত্র বললেই হবে না যে 3 দিনের আন্দোলনের মাথায় এই ধরনের একটা সিদ্ধান্ত আসলো কিনা। আমরা দেখতে পাচ্ছিলাম যেখানে রাষ্ট্রদূত আছেন তিনি যোগাযোগ করছিলেন, এবং আমাদের জায়গাটা কিন্তু সেটিই আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করি, সেখান থেকে আমাদের তথ্য আসে, এবং রাষ্ট্রদূত যিনি আছেন তাদের সাথে যোগাযোগ করার পর সেখান থেকে আমাদের তথ্য আসেন, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের পক্ষ থেকে আলোচনা চলছিল, এবং আলোচনার মধ্য দিয়েই কিন্তু এই সুলহাটা আসতে হবে। আপনি জানেন ইতিমধ্যে সৌদি সরকার কিন্তু তার বেশ কিছু আইন পরিবর্তন করেছে, এবং সেই আইন পরিবর্তন করার কারণে যেই সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটি আসলে আলোচনার মধ্য দিয়েই সুলহা করতে হবে। জাহিদ, নাফিজা, আপনাকে শুধুমাত্র ওই শ্রমিকের জায়গায় যদি আপনি থাকেন, আপনি হলে কি করতেন এই ক্ষেত্রে? সরকারের যে এই যে আলোচনা চলছে, আপনি আশ্বস্ত হতেন কিভাবে যে 30 তারিখের মধ্যে আমি না গেলে কি হবে সেই ব্যবস্থাটা করা? সেই ক্ষেত্রে যেটি বলছিলাম যে গণমাধ্যমের যে সংবাদগুলো আছে সেটি আপনি ফলো করার যে বিষয়টি আছে, শ্রমিক হলেই আমাকে মাঠে নামতে হবে, মাঠে নেমে আমাকে একটি এগ্রেসিভ মুডে যেতে হবে। আমি মনে হয় সেই জায়গা থেকে কিছুটা বিরত থাকার চেষ্টা করব। জাহিদ, নাফিজা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। একই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক হোসেন। আশিক, একটু জানতে চাই যে বিমানের এখন একটা ব্যবস্থাপনার প্রয়োজন আছে। আমরা যেই সংখ্যাটি জানি যে সৌদি আরবে যাওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষ অপেক্ষায় আছে, কিন্তু সেই তুলনায় বিমানের সংখ্যা অনেক কম। সেইটিকে অ্যাড্রেস করবার জন্য নতুন করে বিশেষ কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে? আমরা যতটুকু জানতে পেরেছি যে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে বিমান 4টি বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে সৌদি আরবে। এবং এক্ষেত্রে একটু জানিয়ে রাখি যে বিমানের কিন্তু একটা বিপুল পরিমাণ যাত্রী রয়েছেন সৌদি আরবে, যারা এরই মধ্যে কিন্তু রিটার্ন টিকিট কেটে রেখেছেন। যেমনটি বিমান এর আগেও ঘোষণা করেছিল যে তারা প্রথম দফায় আসলে যাদের রিটার্ন টিকিট আছে শুধুমাত্র তাদেরকেই তারা বহন করবেন। সেই হিসেবে কিন্তু বিমান কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে যে 16 এবং 17 মার্চের যে টিকিটগুলো যাদের ছিল তাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে, এবং তাদেরকে নিয়ে 26 এবং 27 তারিখ 2টি ফ্লাইট সৌদি আরবের, একটি রিয়াদে একটি জেদ্দায় উদ্দেশ্যে রওনা হবে। তো এখানে কিন্তু নতুন করে কোনো টিকিট ইস্যুর বিষয় নেই, এবং এই বিষয়টিকে বারবার করে বিমান বলছে যে যারা এখনো টিকিট কাটেননি তারা যেন বিমান কার্যালয়গুলোতে বা টিকিট সেন্টারগুলো যেখান থেকে টিকিটগুলো বিক্রয় করা হয় সেখানে যেন তারা ভিড় না করেন, কারণ নতুন কোনো টিকিট কিন্তু ইস্যু করা হচ্ছে না। আরেকটি বিষয়, যে 4টি ফ্লাইট বিশেষ ফ্লাইটের অনুমতি পাওয়া গেছে, এর মধ্যে 2টি যাবে জেদ্দাতে এবং 2টি যাবে রিয়াদে। যেটি আপনি বলছিলেন যে প্রায় 35,000 মানুষ যারা সৌদি আরবে বিভিন্ন খাতে কাজ করেন তারা কিন্তু এই মুহূর্তে আটকা পড়েছেন, এবং এই 35,000-কে বহন করার জন্য কিন্তু 4টি বিশেষ ফ্লাইট আসলে কোনোভাবেই যথেষ্ট নয়। আমি যদি বিমানের কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি আসন সংখ্যার যে উড়োজাহাজ রয়েছে, বোয়িং 777 মডেলের যে উড়োজাহাজটি রয়েছে, সেই উড়োজাহাজের সর্বোচ্চ আসন সংখ্যা কিন্তু 419। তো সেটি হিসাব করলে কিন্তু আমরা দেখতে পাই যে সব মিলিয়ে এই 4টি ফ্লাইটের সর্বোচ্চ 419টা সংখ্যা থাকলেও আপনি দেখবেন যে এখন যে সার্কুলার আছে তাতে 240 জনের বেশি বিমানে যাত্রী বহন করা যাবে না। এটা কোভিডের পরে এখনো নিশ্চয়ই বলবৎ আছে এই সার্কুলার।
জাহিদ, আপনি ঠিকই বলেছেন যে 240 জনের বেশি, অর্থাৎ মোট যতটি আসন রয়েছে উড়োজাহাজে তার অর্ধেক যাত্রী পরিবহন করতে পারবে এমনটি আসলে নির্দেশনা দেওয়া রয়েছে। সেই হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 4টি ফ্লাইটে সর্বোচ্চ যদি আমরা একেবারে অনেক বেশি করেও ধরি 1000 জনের বেশি আসলে যেতে পারবে না, তারপরে কিন্তু বাকি অনেকেই থেকে যাবেন। তো তাদের ক্ষেত্রে কি হবে সেইটি কিন্তু এখনো আসলে নিশ্চিত নয়। হয়তো এর মধ্যে আমরা দেখতে পাবো যে সৌদি এয়ারলাইন্স তারাও কিন্তু হয়তো বিশেষ কিছু ফ্লাইট পরিচালনা করবে, হয়তো সেখানেও হয়তো কয়েক হাজারের হয়তো 1 থেকে 1,500 যাত্রী হয়তো যেতে পারবেন, কিন্তু বেশিরভাগ যাত্রী কিন্তু আসলে থেকে যাবেন। তো সেই ক্ষেত্রে 1 অক্টোবর থেকে যে বিমানকে যে পারমিশন যেই অনুমতিটি দেওয়া হয়েছে বিমান পরিচালনা, সেক্ষেত্রে যে তাদের যে ল্যান্ডিং পারমিশনের যে বিষয়টি ছিল সেটি কিন্তু এখনো সুরাহা হয়নি, আমরা সেটি জানতে পেরেছি। তো সেটি সুরাহা হলে হয়তো বিমান সেক্ষেত্রে যেমনটি হচ্ছে যে তারা কিন্তু এরই মধ্যে সৌদি আরবের 3টি গন্তব্যে 8টি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে আগামী মাসের 24 তারিখ পর্যন্ত। সেক্ষেত্রে হয়তো আরও কিছু যাত্রী যাদের ইকামার মেয়াদ বাড়বে নিশ্চয়ই তারাও হয়তো কিছুটা যেতে পারবেন, এবং এর মধ্যে যদি আরো আশিক, একটা জিনিস বোঝা যায় যে যদি এটা ঠিকঠাক মতো পরিকল্পনা করা যায়, কারণ 24 দিন বাড়ছে, যদি 240 বা 250 আমরা একটা হিসাব করি তাহলে বোঝা যায় যে প্রায় 120-130টা ফ্লাইট দরকার হবে 24 দিনে। সেইটা চালানোর সক্ষমতা বাংলাদেশ এবং সৌদি আরব দুই দেশেরই আছে। এখন কথা হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হবে বা আদৌ সেটা নেওয়া হচ্ছে কিনা। জি জাহিদ, এই ক্যাপাসিটি কিন্তু বাংলাদেশ বিমানেরও যেমন রয়েছে, সৌদি এয়ারলাইন্সেরও রয়েছে। আপনি জানেন যে প্রতি বছরই কিন্তু হজের জন্য প্রচুর একটু কম সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণে ফ্লাইট পরিচালনা করতে হয়, এবং কোভিড পরিস্থিতির কারণে কিন্তু এই মুহূর্তে বিমানের অনেকগুলো রুটই আসলে বন্ধ রয়েছে। অনেক রুটে হয়তো যেখানে আগে 5টি ফ্লাইট চলতো সেখানে হয়তো সপ্তাহে 1টি মাত্র ফ্লাইট চলছে। সেক্ষেত্রে কিন্তু উড়োজাহাজেরও আসলে সংকট থাকার কথা নয়। তো সেক্ষেত্রে আসলে দুই দেশের মধ্যে যদি সদিচ্ছা থাকে তাহলে এই যে 35,000 মানুষ আটকা পড়েছেন তাদেরকে অল্প সময়ের মধ্যে সৌদি আরবে নিয়ে যাওয়াটা কিন্তু একটা কঠিন হওয়ার কথা নয়। অন্ততপক্ষে 2টি উড়োজাহাজ সংস্থা যদি এখানে যুক্ত হন এবং তারা যদি তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু এটা খুব সম্ভব, এবং আমরা আশা করি যে খুব শীঘ্রই হয়তো সরকার, দুই দেশের সরকার মিলে আসলে এই বিষয়টি সুরাহা করার একটি উপায় আসলে বের করবেন। এবং যারা আটকা পড়েছেন, যারা আসলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, তারা বলছেন যাদের একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে তারা রয়েছেন, তারা হয়তো শেষ পর্যন্ত হয়তো তাদের যে গন্তব্য সেই গন্তব্যে হয়তো যেতে পারবেন। আশিক হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রোববার থেকে নতুন ভিসা দেবে সৌদি আরব। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন। সৌদি আরব এই বিমানের যতগুলো লাইন সবগুলো অ্যালাউ করেছে। আমাদের রাষ্ট্রদূত ডক্টর জাভেদ পাটোয়ারি ফোন করেছিলেন, উনি দেখা করেছিলেন তাদের সাথে, তারা অ্যালাউ করেছে যে এই বিমানের প্রত্যেকটা ফ্লাইট যাবে। আর আমরা আপনাকে বলতে ভুলে গেছি, তখন ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং এ আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সৌদিয়া যত এয়ারলাইন আসতে চায় প্রত্যেককে অ্যালাউ করব। সব সৌদি এয়ারলাইনকে অ্যালাউ করেছি, তারা এখন আমাদের বিমানের সব ফ্লাইট অ্যালাউ করেছে। দ্বিতীয়ত, আমাদের এই যে আমরা 3 মাসের জন্য চেয়েছিলাম, তারা বলছে যে আগামী ওই যে ছুটির পরেই মিশন খুলবে, তাদের এমবেসি খুলবে। এমবেসি খোলার সাথে সাথে যাদের এক্সপায়ার হয়ে গেছে ভিসা তাদের এক্সটেনশন করে দেবে। আর যাদের আমরা জিজ্ঞেস করলাম ইকামার কি হবে, বললো যে আমরা তো মিশন ইকামা এক্সটেন্ড করি না, তবে এই মাস সফর মাস পর্যন্ত, মানে আরো 24 দিন 25 দিন আছে, এই সময়ে যেই যেতে চাবে তার ইকামা আমরা এক্সটেন্ড, এই সফর মাস আমরা এক্সটেন্ড করে দেবো। শুধু আমার মনে হয় এর মধ্যে আমরা বাকি সবাই পাঠাই দিলাম। সো দিস ইজ ভেরি গুড নিউজ এবং উই আর থ্যাঙ্কফুল। ইকামা 24 দিন তো বেড়েই গেছে, আর ভিসা ওই যেদিন খুলবে ওই দিন থেকে সবাইকে দিয়ে দেবে যাদের ভিসা এক্সপায়ার করছে। এখন তারা বরং এই টিকিট সংগ্রহ করে রেডি হোক। এদিকে সৌদি আরবে থাকা 54,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে দেশটির সরকার। নইলে সেখানে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন। এ নিয়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, সেখানে অবস্থানরত রোহিঙ্গারা বাংলাদেশি নয়, তাই তাদের পাসপোর্ট দেওয়ারও কোনো সুযোগ নেই। আর এর প্রভাব যেন প্রবাসী বাংলাদেশিদের উপর না পড়ে, সেজন্য পররাষ্ট্র ও স্বরাষ্ট্র সচিবের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়েছেন মন্ত্রী। 1977 সালে তৎকালীন সৌদি বাদশাহ মানবিক দিক বিবেচনায় 54,000 রোহিঙ্গাকে সেখানে থাকার সুযোগ দেন।
সবই এক আন্দাজ, এবার একটা দেখতে পারিনি। 54,000-এর মতো এই যে রোহিঙ্গা এরা ওখানে আছেন, তাদের দেশে আছেন। এখন তারা বলছে যে এদের তো কোনো পাসপোর্ট নাই, কোনো ডকুমেন্ট নাই। তো বলছে যে তোমরা যদি ওদের পাসপোর্ট ইস্যু করো, রিইস্যু করো তাহলে ভালো। আমরাও করিনি, কিন্তু এরা যদি আমাদের কোনো লোকই না হয়, হ্যাঁ, সোজাসুজি আপনার অন্য জায়গাতে গেছে, তাহলে কিন্তু আমরা এই ব্যাপারে যাচাই বাছাই করবেন। কিন্তু সৌদি আরবের এরা একটু তাগদা আছে, তারা বলছে তাদের দেশে তারা কোনো লোককে স্টেটলেস চায় না।